নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এইটা হয়তো অনেকে ডায়াগনোসিস হওয়ার পরে কোনো একটা অসুবিধা হচ্ছে, ডাক্তারবাবুর কাছে গেছেন, ডাক্তারবাবু দেখে টেখে বলেছেন যে আপনার অমুক জায়গার সমস্যা হয়েছে। এই যে অমুক জায়গাটার নাম যখনই শুনলেন তো ভাবলেন সেটা আবার কি জিনিস। তো অমুক জায়গাটা হলো প্যারোটিড গ্ল্যান্ড। আমরা প্যারোটিড গ্ল্যান্ড নিয়ে একটু আলোচনা করব। বেশ, প্যারোটিড গ্ল্যান্ডটা কি? আমাদের মুখমণ্ডলের মধ্যে এই যে লালাটা আসে, কিংবা মুখমণ্ডলের মধ্যে আমাদের যে ডাইজেশনের যে জুস কিংবা রস, আমাদের যে হজম হয়, সেই হজমকে খালি পেটে হয় তা না, কিন্তু মুখের থেকেই আরম্ভ হয়। কিছু আমাদের এনজাইমস বলুন, রসটা এমন বেরোয় যে যেটা খাবারের সঙ্গে মিশে যায়, এবং সেখান থেকেই কিন্তু যেরকম যেরকম খাবারটা মুখের থেকে আস্তে আস্তে নিচে নামে, ইসোফেগাস দিয়ে নামে, পাকস্থলিতে যায়, এরকম যে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন রকমের আমাদের এনজাইমস কিংবা রস কিংবা কেমিক্যাল শরীর তৈরি করে, যেটা এসে নিয়ে খাবারের সঙ্গে মিশতে থাকে এবং হজম করাতে থাকে। তো মুখমণ্ডলের ভেতরে এই রকম রস যেটা বেরোচ্ছে, প্লাস মুখমণ্ডলটা যাতে শুকনো না হয়ে যায়, ভেজা থাকে, তার জন্যে যে লালাটা বেরোচ্ছে, এই দুটো কিন্তু আমাদের কিছু গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে বেরোয়। তার মধ্যে একটি গ্ল্যান্ড হলো প্যারোটিড গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ডটা কোথায় থাকে? প্যারোটিড গ্ল্যান্ডটা আমাদের কানের ঠিক সামনে, এই জায়গাটা দিয়ে, এইখানটা দিয়ে প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে। প্যারোটিড গ্ল্যান্ডটা কিন্তু বেশ বড় একটা গ্ল্যান্ড, এবং খালি যে থাকে এটাকে যদি আমি ভেতরেও কতটা থাকে ভাবি, তাহলে কিন্তু বেশ ডিপ অবধি প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে। মানে এই যে আমাদের চোয়ালটা দেখছেন, এই চোয়ালেরও পেছনে কিন্তু চলে যায় প্যারোটিড গ্ল্যান্ডটা ভেতর দিকে। তার মানে প্যারোটিড গ্ল্যান্ড চামড়ার নিচের থেকে আরম্ভ করে ভেতর অবধি থাকে। এটার আবার দুটো পার্ট আছে, দুটো ভাগ আছে। আমরা বলি উপরের ভাগটা যেটা চামড়ার নিচে থাকে, সেটাকে আমরা বলি সুপারফিশিয়াল লোব, আর যেটা ভেতর দিকে থাকে সেটাকে আমরা বলি ডিপ লোব। তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের দুটো লোব আছে, সুপারফিশিয়াল লোব এবং ডিপ লোব। এই দুটোকে ভাগ করে কিভাবে? এই দুটো যে একেবারে কোনো শক্ত কিংবা কোনো শার্প একটা বিভাজন আছে তা কিন্তু নয়। এটা একটা কাল্পনিকভাবে বিভাজন একটা করে নেওয়া আছে মেডিকেল সায়েন্সে, যে সুপারফিশিয়াল লোব, ডিপ লোব। আর তাদেরই মাঝখান দিয়ে মোটামুটি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা নার্ভ যায়। এইটা হলো বোঝার। আমাদের ব্রেনের থেকে আমাদের বড় বড় এরকম অনেক নার্ভ ব্রেন থেকে বেরোয়। খুলির যে কিংবা ব্রেনের যে মেঝে, সেইটার মধ্যে দিয়ে নির্দিষ্ট কিছু ফুটো আছে, সেইটা দিয়ে নার্ভগুলো নিচে নেমে আসে, মুখমণ্ডলের পেছন দিয়ে দুই দিকে ওটা নেমে গলার মধ্যে দিয়ে যায় এবং আরো নিচে যায়। যে যে জায়গায় তাদেরকে সাপ্লাই করতে হয় নার্ভে, তারা সেইটাকে সাপ্লাই করে। সেই রকমই একটি নার্ভ আছে যেটাকে বলা হয় ফেশিয়াল নার্ভ। এই নার্ভটা ব্রেনের থেকে বেরিয়ে নিয়ে খুলির যে নির্দিষ্ট ফুটো আছে সেইটার মধ্যে দিয়ে নিচের দিকে নেমে আসে, তারপরে কানের মধ্যে দিয়ে যায়। কানের মধ্যে দিয়ে গিয়ে নিয়ে এই কানের ঠিক পেছনে একটা ডিপ একটা জায়গা আছে, সেই জায়গায় আরেকটা ফুটো আছে যেটাকে বলা হয় স্টাইলো ম্যাস্টয়েড ফোরামেন। সেইটার থেকে বেরিয়েই এবার সামনে চলে আসে এই প্যারোটিড গ্ল্যান্ডটার মধ্যে, এবং এসেই একটা মাকড়সার জালের মতন ওটা ভাগ হতে থাকে। মেনলি 5টা ভাগে ভাগ হয়, কিন্তু তারপরেও নিজেদের মধ্যে কানেকশন হয়ে মাকড়সার জালের মতন থাকে। এবং ওই যে সুপারফিশিয়াল এবং ডিপ লোব প্যারোটিডের, তার মধ্যে দিয়ে গিয়ে এবার এই জায়গাকার মুখমণ্ডলের পেশি, মাংসপেশি এবং চামড়ায় সাপ্লাই করে। তো তাহলে এর কাজটা কি?
আমরা এই যে ভুরু নাচাচ্ছি, আমরা চোখ বন্ধ করছি, আমরা এই যে নাকের এরকম করছি, আমরা মুখটাকে এরম করছি, গাল ফোলাচ্ছি, এই যে চিবুকটাকে এরম করছি যে নড়ছে, এই সব কিন্তু ফেশিয়াল নার্ভের এক একটি ভাগ দিয়ে নিয়ে সাপ্লাইয়ের জন্য এগুলো নড়তে পারছে। এই অবধি তো আমরা ফেশিয়াল নার্ভ, প্যারোটিড গ্ল্যান্ড কোথায় থাকে এটা নিয়ে বললাম। এবার প্যারোটিড গ্ল্যান্ডের কি অসুবিধা হতে পারে? অনেক সময় প্যারোটিড গ্ল্যান্ডের আপনারা দেখবেন কানের সামনে একটা এরকম ফুলে গেল, কানের নিচে এরকম একটা ফুলে গেল, শক্ত ফোলা, ব্যথা নেই, অনেক দিন ধরে আছে, এরকম হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা যখন প্রথমে আমাদের কাছে আসেন তখন আমরা কি করি, একটা আল্ট্রাসাউন্ড করি এবং ওই জায়গাটায় ছুঁচ ফুটিয়ে নিয়ে আমরা কিছু রস বের করে দিয়ে আমরা দেখি যে কি ধরনের ফোলা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওই প্যারোটিড গ্ল্যান্ডের একটি টিউমার হয়েছে। টিউমার মানে যে কোনো আমরা প্রদাহ, ইনফ্লামেশন, তার থেকে যে বৃদ্ধি, সাইজের বৃদ্ধিটাকে আমরা টিউমার বলি। টিউমার মানে সবসময় কিন্তু ওটাকে ক্যান্সার হতে হবে তা কিন্তু নয়, নন ক্যান্সার, বিনাইনও হতে পারে, কিংবা ফোলাটাকে আমরা টিউমার বলে থাকি, সেইটা আপনারা মাথায় রাখবেন। তো আমরা দেখি এটা প্যারোটিডের টিউমার এবং ওই ছুঁচ ফুটিয়ে নিয়ে ওরা আমাকে বলে দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই যে টিউমারটা প্লিওমরফিক টিউমার বলে এক ধরনের টিউমার, সেটা হয়। অনেক ক্ষেত্রে ওয়ার্দিনস টিউমার বলেও একটা টিউমার, সেটাও হতে পারে, আবার ক্যান্সারও হতে পারে। তো আবার নানাবিধ আরও যে ধরনের প্যারোটিডের টিউমার সেগুলো হতে পারে। এই হলো প্যারোটিডের টিউমার আমরা বুঝতে পারি আল্ট্রাসাউন্ড এবং এফএনএসি দিয়ে। প্যারোটিডের জন্য সবচেয়ে ভালো ছবি হচ্ছে কিন্তু এমআরআই। ছবি মানে কি, এই যে কোনো জায়গায় আমরা বলি না আপনি এক্স রে করিয়ে আসুন, আপনি সিটি স্ক্যান করিয়ে আসুন, আপনি আল্ট্রাসাউন্ড করিয়ে আসুন। তো এই রকম নানাবিধভাবে শরীরের বিভিন্ন অঙ্গের আমরা ছবি নিতে পারি। এক্স রে আমরা জানি, সিটি স্ক্যান আমরা জানি, এমআরআই আমরা জানি, পেট স্ক্যান আমরা জানি, আল্ট্রাসাউন্ড আমরা জানি, এরকম নানাবিধ স্ক্যান আছে। সব জায়গার কিন্তু একই ধরনের এই ছবি তুললে পরে ভালো আমাদের তথ্য দেয় না, ইনফরমেশন ভালো দেয় না। এক এক জায়গার জন্য এক একটা খুব ভালো। আজকে প্যারোটিডের জন্য কিন্তু এমআরআই স্ক্যানটা খুব ভালো আমাদেরকে কিন্তু সমস্ত ইনফরমেশন বা তথ্য আমাদের দিয়ে থাকে। তো আমরা একটা এমআরআইও অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে নয়, কিন্তু যেখানে আমরা বুঝি যে ডিপ লোবেও গেছে কিংবা আমাদের দরকার, আমরা একটা এমআরআই স্ক্যানও করিয়ে নিতে পারি। এবং এই যে টিউমারের যে আমরা কত দূর গেছে সেটা যখন আমরা বুঝতে পারি এবং কি ধরনের টিউমার আমরা যখন বুঝে যাই এফএনএস এর দ্বারা, তখন আমরা ঠিক করি যে এটার কি করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অপারেশনের দরকার পড়ে। আমরা অপারেশনের ক্ষেত্রে আসছি পরে। প্যারোটিডের এই টিউমার ছাড়াও আর কি হতে পারে? প্যারোটিডের ইনফেকশন হতে পারে, যেটা ভাইরাল ইনফেকশন কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। এবং সেই রকম যদি ইনফেকশন আমরা বুঝি, যেটাকে ক্লিনিক্যালি আমরা দেখে কিংবা তার সঙ্গে রক্ত পরীক্ষা, তার সঙ্গে দরকার পড়লে পরে আমরা কিছু ওই ছবি করে নিয়ে আমরা যখন বুঝতে পারি, তার যা যা ওষুধের দরকার সেগুলো দিলে আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যায়। প্যারোটিডে এক এক সময় ইনফেকশন হয়ে নিয়ে প্যারোটিডের মধ্যে পুঁজ জমতে পারে। যদি ইনিশিয়াল স্টেজে, প্রাথমিক দিকে থাকে, তাহলে পরে ওষুধে ওটা ঠিক হয়ে যায়। অনেক ক্ষেত্রে পুঁজ অলরেডি হয়ে গেছে, তখন একটা অপারেশন করে নিয়ে পুঁজটাকে বের করে দিতে হয়, নইলে পরে তো ওটা আরো বাড়তে থাকে, যতই ওষুধ দিয়ে ওটা কমবে না যতক্ষণ না পুঁজটাকে ড্রেন করা হয়। তো এই আর তাছাড়া আরো কিছু অসুখ বিসুখ এমন আছে যেগুলোকে আমরা, এটা অন্য ধরনের অসুখ, যেরকম জোগ্রেন সিনড্রোম বলি, কিংবা আমরা বলি রিমাটয়েড কিছু অসুখ বিসুখ আছে যেখানে কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডটাকেও ইনভলভ করতে পারে। তো যাই হোক, সেগুলোতে আমি যাচ্ছি না, কারণ সেগুলো অত কমন নয়, আর সেগুলোর মেডিসিনের ডাক্তারবাবুরাই সেগুলো দেখে থাকেন। তো আমি আমাদের যে ডোমেন, আমরা যেগুলো নিয়ে চিকিৎসা করি সেটা নিয়েই আমি বলতে চাই। এবার প্যারোটিডের অপারেশন আমরা যেটা করি
তার আগে যখন বুঝে যাই যে কোন কোন লোবের মধ্যে ওই টিউমারটা আছে এবং কি ধরনের হয়েছে, তার উপরে নির্ভর করে খালি ওই টিউমারটাকে বার করব, না খালি সুপারফিশিয়াল যে লোবটা, সুপারফিশিয়াল যে পার্টটা প্যারোটিড সেটাকে বার করব, নাকি পুরো প্যারোটিডটাকেই বার করতে হবে। সেটা নির্ভর করে কি ধরনের টিউমার, তার উপরে কি ধরনের অসুখ হয়েছে তার উপর। প্যারোটিডের অপারেশন যেটা করা হয় তাতে যে চামড়ায় আমাদের যে জায়গাটা কাটতে হয় সেটাকে আমরা বলে থাকি মডিফাইড ব্লেয়ার্স ইনসিশন, যে কাটাটা হয়। কাটাটা কিন্তু বেশ বড় হয়, কিন্তু এমনভাবে কানের সামনে কানের পেছনে খাঁজের মধ্যে দিয়ে কাটা হয় যে যাতে পরবর্তীকালে ওর দাগটা চোখে না পড়ে। তো আমরা যে কাটাটা করি হয় কানেরই সামনে দিয়ে কিংবা কানের ভেতর দিয়ে এরম ভাবে গিয়ে ঘুরে যায়, পেছনে গিয়ে গলার এখানটাতে আসে, করে নিয়ে চামড়াটাকে উঠিয়ে পুরো প্যারোটিডটা যখন আমরা দেখতে পাই, এরপরে প্রধান যেটা কাজ হয় প্যারোটিড অপারেশনের সেটা হলো ওই ফেশিয়াল নার্ভটাকে খুঁজে বের করা। ফেশিয়াল নার্ভটাকে খুঁজে বের করলে তার থেকে আস্তে আস্তে প্যারোটিডটাকে ছাড়ানো হয় এবং ফেশিয়াল নার্ভটাকে আমরা প্রিজার্ভ করে রাখি। প্রিজার্ভ করে রাখি মানে ওটাকে সযত্নে ঠিকঠাক করে রেখে দিই। ফেশিয়াল নার্ভের যদি কোনো ইনজুরি হয় তাহলে যে ব্রাঞ্চটা, যে ভাগটার ইনজুরি হবে সেই ওই ভাগটা, যে জায়গাটা মুখের নাড়াচ্ছিল কিংবা যে জায়গাটা সাপ্লাই করছিল সেই জায়গাটা কিন্তু নড়বে না সেইভাবে, এবং সেই জায়গাটা প্যারালিসিস হয়ে যাবে। সেটা যাতে না হয় সেই জন্য আমরা ফেশিয়াল নার্ভটাকে আমরা আগের থেকে দেখে নিয়ে ওটাকে সযত্নে রেখে তারপরে আমরা প্যারোটিড গ্ল্যান্ডটাকে বের করি। প্যারোটিড গ্ল্যান্ডটা বের করার পরে আবার যেরকম আপনারা যদি আগের ভিডিওতে দেখে থাকবেন থাইরয়েডের ব্যাপারে, ওই রকম আমরা একটা ড্রেন দিয়ে রাখি যেটা দিয়ে ভেতরের রস এবং রক্তটা বেরোয় এবং ওই সময় মতন ড্রেনটাকে বের করে দিই। আর প্যারোটিডের আমরা আবার সময় মতন স্টিচগুলোও বের করে দিই। এই হলো প্যারোটিড গ্ল্যান্ড। এবং প্যারোটিড গ্ল্যান্ড সম্বন্ধে যে আমাদের টিউমার বলুন কিংবা এটা ম্যালিগন্যান্ট কিংবা নন ম্যালিগন্যান্ট কিংবা ইনফেকশন বলুন কিংবা প্রদাহ বলুন, ইনফ্লামেশন, এই হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড নিয়ে আমরা কিছু আলোচনা করলাম। যাই হোক, প্যারোটিড গ্ল্যান্ডটা আপনাদের অনেকের কাছেই নতুন একটা জিনিস, সেই জন্যই আমি ভাবলাম যে এটা নিয়েও একটা আলোচনা করা উচিত। ভালো থাকবেন, নমস্কার।